উফ, রাজীব রাজীব রাজীব, ইস, তোর কাছে কত আকুতি না করেছে এই প্রার্থ চৌধুরী। ছ্যা, শেষে কিনা তোর কাছে আমাকে আকুতি মিনতি করতে হলো। বুঝতে পারছিস তুই কোথায় হাত দিয়েছিস? যা, তুই কি করে বুঝবি? আমি তো নিজেই বুঝতে পারিনি ও আমার কি। কিন্তু তুই কাজটা ঠিক করিসনি, বুঝলি? তোকে এখন ভুগতে হবে। চুলের মুঠি ধরে মুখের উপর দিল এক ঘা, শক্ত ঘুষির তোপে নেতিয়ে পড়ল ছেলেটা। পার্থ উঠে গিয়ে সেই টেবিলের উপর থেকে একটা ছুরি হাতে নিল, আবার এসে বসলো রাজীবের সামনে। রাজীবের ঘাড় ধরে সোজা করল তাকে, ছুরি দেখিয়ে বলল, এটা দিয়ে আঘাত করেছিলি না? কোথায় আঘাত করেছিস এখন উপলব্ধি করতে পেরেছিস? এখানে, এখানে আঘাত করেছিস তুই, কুত্তার বাচ্চা। নিজের বুকের উপর আঙুল ঠেকিয়ে বোঝালো সে কোথায় আঘাত করেছে। কথাটা শেষ হতেই দক্ষ হাতে ছুরি চালালো রাজীবের বুক বরাবর, আড়াআড়িভাবে কেটে গেল বুকের ফোলা অংশ। তৎক্ষণাৎ ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো। ব্যথায় চিৎকার দিয়ে ওঠে রাজীব। পার্থ তার মুখ চেপে ধরল, তাতে দাঁত পিষে কটমটিয়ে বলে উঠল, চুপ, এটুকু ব্যথা কিছুই না, এটুকু সহ্য করে নে। আঘাতের ব্যবস্থা তো তোর চির জন্য পার্মানেন্ট ভাবে করেছি, তখন চিৎকার করে নিস। রাজীব কেঁদে দুহাত জড়ো করল পার্থর সামনে, মাপচে কাদো কাদো গলায় বলল, আরে ধুর, তোকে কখনো সুযোগ দিলে তো তুই কিছু করবি। দেখ ছেড়ে দে ভাই, প্রার্থ, আমি আমি হচ্ছে কখনো এমন একেবারে করব ইনোসেন্ট না। একটা বয়। আমি কিন্তু খুব সহজে ঝামেলায় জড়াই না। কিন্তু এই বিষয়টা ভিন্ন। আমি ভালোর ভালো, খারাপের খারাপ। এতদিন তো ভালোর দিকটা দেখলি, এখন আমার খারাপ দিকটা একটু দেখ। ট্রাস্ট মি ভাই, ভীষণ মজা পাবি। ছুরিটা আবার গলায় ধরল, কিছু মনে করার ভান করে বলল, হুম, এখানে ধরেছিলি না? রক্ত বের করেছিস? কত সাহস তোর, ভাবা যায়? ভাবা যায় বল? দাঁতে দাঁত পিষে বলল কথাটুকু, সাথে ছুরিটা প্রখরভাবে চেপে ধরল গলায়। কেটে রক্ত বেরিয়েও এলো সেখান থেকে, কিন্তু পুরোপুরি ঢুকিয়ে দিল না। রক্ত বেরিয়ে আসা পর্যন্তই সে আবার উঠে পড়ল। ছুরিটা দূরে ফেলে বুট পরা পা দিয়ে লাথি দিল রাজীবকে। মুখ থুবড়ে বিছানার ওপর পড়ল রাজীব। পার্থ তাকে ধরে সোজা করে ওঠালো, এলোপাথারি কতগুলো ঘুষি লাগালো। হৃদয় অর্ণব বাকিগুলোকে ততক্ষণে একেবারে শুইয়ে দিয়েছে। তারা পার্থর কাছে এসে পেছন থেকে চাপড়ে ধরল পার্থকে। অর্ণব বলল, থাম প্রার্থ, মরে যাবে, বাকিটা পুলিশ দেখে নেবে। আমাদের জন্য এইটুকুই যথেষ্ট। পার্থকে টেনে হিঁচড়ে সরিয়ে আনলো রাজীবের কাছ থেকে। সে জোরে জোরে শ্বাস নিচ্ছে, রাগ কন্ট্রোল করা মুশকিল হয়ে যাচ্ছে। রাগে হিসিস করছে হৃদয়। অর্ণবের থেকে নিজেকে ছাড়িয়ে নিল পার্থ। কপালে এসে পড়া চুলগুলো দুহাতে ঠেলে দিল পেছনে। দু চোখ বন্ধ করে রাগ সংযম করল। দুপাশে ঘাড় নাড়ালো, মটমট করে উঠল সেখানে। রাজীবের হাল খারাপ, মুখ দিয়ে রক্ত বেরিয়ে এসেছে, বিছানায় শুয়ে কাতরাচ্ছে। রাজীব কথা বলতে পারছে না। পার্থর দেরি সহ্য হচ্ছে না। সে তার গলার মুঠোয় ধরে সোজা করল তাকে, ভরা গলায় হুঙ্কার ছুঁল। বল, কি বলবি? রাজীব ভয় পেয়ে যায়, সংকীর্ণ গলায় অস্ফুটে বলে ওঠে। বলবো সব আমার দোষ, আমরা করেছি সব। পার্থ মানল না, কড়া গলায় বলল, হুম, এটুকু না, পুরোটা বল। কি করে কি করেছিস সব বল, শুরু থেকে। নে, শুরু কর, সময় কম, আমাকে ফিরতে হবে। ভালোই ভালোই যদি সব বলিস, শাস্তি কম হবে। শাস্তি কম করে দিব, কিন্তু একটা কথাও যদি মিস যায়, তাহলে তোর আর দুনিয়ার আলো বাতাস দেখতে হবে না। সারা জীবন জেলে পৌঁছিয়ে মারবো। রাজীব বড় বড় শ্বাস ফেলে আতঙ্কিত স্বরে হাঁসফাঁস করে বলে ওঠে, বলছি আমার আমার তোদের উপর রাগ হয়তো প্রচুর। আমাদের পরে সেই মিউজিকে তোদের নাম ছিল বেশি, তাদের আমি কলেজে লাইফ থেকে দেখতে পারতাম না। সেই তোদের এত উন্নতি দেখে আমাদের আরো ভালো লাগেনি, হিংসে হতো। তাই প্রথমবার তোদের কনসার্টে দাঙ্গা বাঁধায়, তখন আমরা ধরা পড়ে যাই। এরপর তোকে মরার নেশায় ওঠে আমার, কারণ তোকে মারলে তোদের দল এমনি কমজোর হয়ে যাবে, কিন্তু তোকে মারলে আমাদের ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এজন্য অনেকদিন প্ল্যান করে সাজাই তোকে মারবো না, তোকে ফাঁসাবো, সারা জীবনের জন্য জেলে পুরবো। কিন্তু তেমন কোনো উপায় পাচ্ছিলাম না। পরে শুনি কার্তিকের বিয়ে, তোরা সবাই সেখানে অবশ্যই থাকবি। এরপর একজন দিয়ে পুরো বিয়েতে পুরোটা সময় তোদের উপর নজর রাখি।
সব সময়কার আপডেট আমার কাছে আসছিল। তখন শুনি তুই গাড়ি নিয়ে বের হয়েছিস, তখনই রাস্তা আটকে দেয়। এরপর তুই যখন ওই রাস্তায় পৌঁছাস তখন রাস্তায় আরও অনেক আগে দুই দিকে রাস্তা বন্ধ হওয়ার বোর্ড লাগিয়ে দেই, যাতে কোনো গাড়ি এদিকে আসতে না পারে। ভেবেছিলাম ফাঁকা রাস্তায় তোদের গাড়িতে আগুন লাগিয়ে দিব, তোকে রাস্তায় অজ্ঞান করে রেখে দেবো, কিন্তু তুই উল্টো আমাদের মেরে দিস। এজন্য আগুন লাগিয়ে তোকে ওইভাবেই রেখে আমরা চলে যাই। আর রাস্তায় যেই সাইনবোর্ড দিয়ে আটকেছিলাম সেইগুলো সরিয়ে দেয়। এরপর নতুন এক নাম্বার দিয়ে অজানা সেজে পুলিশকে কল দেই। কথা শেষে পার্থ আবারও বুট দিয়ে লাথি দিল রাজীবের বুকে। বেচারা এই কথাটুকুই বলেছে আধা ঘন্টা সময় নিয়ে। কথা বলাতে পারছিল না, শুধু ভয়ে রক্তমাখা গলেই সব বলে গেল। তার কথা স্পষ্টই বোঝা গেছে সে কতটা আঘাতপ্রাপ্ত। তবুও পার্থের মায়া হলো না, সে হুমকি দিয়ে বলে গেল, একটু পরে তোর বাপেরা আসবে, তাদের সামনে সুন্দর করে সব উপস্থাপন করবি, নয়তো তোকে কি করে জেলে পৌঁছাতে হয় সেই ব্যবস্থা আমার করা আছে। আমি চাইলে কি কি করতে পারবো সেটা সময় এলে তোকে বুঝিয়ে দেবো। নিজের আগে মেরে মনের আশা মিটিয়ে নিল। প্রথমেই পুলিশের কাছে হস্তান্তর করলে তো আর নিজে এ বার্তা দিতে পারতো না, তখন তার শান্তিও হতো না। এখন নিজের ইচ্ছে মতো মেরে একটু শান্তি লাগছে। ও পার্থর কথায় হাত দিয়েছে সেটা বোঝাতে হবে না। সবগুলোকে পিটিয়ে আত্মরা করে রেখে বেরিয়ে গেল। ঘরের বাইরে থেকে সিটকিনি মেরে গেল যাতে কেউ বের হতে না পারে। সকাল প্রায় 9টা। সূর্য তখন তার উত্তাপ ছড়াতে ব্যস্ত। পার্থ যাওয়ার পর রকি সবাইকে জানায় তাদের অ্যাক্সিডেন্টের কথা। সবাই হুলস্থুল বেঁধে উপস্থিত হয়েছে হসপিটালে। প্রিয়া নিজের বাসায় ছিল, অন্তু তাকে তার বাড়িতে পৌঁছে দিয়ে প্রান্তকে নিয়ে নিজেদের বাড়ি গেছে। প্রিয়ারা এখন খবর পেয়ে মা বাবা সহ হসপিটালে উপস্থিত হয়েছে। পূর্ণিমা বেগম অসুস্থ হওয়া সত্ত্বেও এসেছে। আশরাফ সাহেবের গাড়িতে করে অন্তু নিয়ে এসেছে, তাদের সাথে অহনা বেগমও এসেছে। তারা এসে পুষ্পকে বেহুশি পেয়েছে। একটু আগেই তার জ্ঞান ফিরল। ডাক্তার বলেছে ভয়ের কিছু নেই, প্রথম থেকেই আঘাত ছিল মাথায়, রক্তখানিক জমাট বেঁধেছিল। দ্বিতীয়বার মাথায় আঘাতে সেন্স হারিয়েছে এবং আগুনের কারণে কিছু কিছু জায়গায় পুড়ে গেছে। ওষুধ দেয়া হয়েছে, ঠিক হয়ে যাবে ধীরে ধীরে। এছাড়া তারা আর কোনো লক্ষণ দেখেনি রোগীর শরীরে বা মস্তিষ্কে। এইটুকু খবরে সবাই একটু শান্ত হতে পেরেছে। কেবিনে ভর্তি পুষ্পর পরিবারের লোকজন। হুঁশে ফিরে এসেই তার পরিবারের সবাইকে সে পেয়েছে, অথচ পার্থকে পায়নি। দু চোখ তার চাতক পাখির ন্যায় খুঁজে গেছে তাকে, তবুও সেই পাষাণ লোকটার দেখা পায়নি। কাল রাতে পার্থর চোখে একটু ভয় দেখে পুষ্প কি নাকি ভেবেছিল, অথচ পার্থর মনে যে তেমন কিছুই নেই তা এখন বুঝতে পারছে। অল্পতে গলে যাওয়া মানুষের অনেক জ্বালা। এই যে কাল পার্থর চোখ মুখের অবস্থা দেখে পুষ্প কত কী না ভাবল, কিন্তু তার সব আশায় পানি ঢেলে দিল সে। নিজের মনের উপর নিজেই বিরক্তি আসছে পুষ্পর। মনকে এত বেহায়া হতে বলেছে কে? এত আশাই বা রাখতে বলেছে কে? সে তো আশা দেখায়নি, তাহলে তার জন্য এত কিসের অপেক্ষা? কিন্তু কালকের ঘটনাও যে ভোলার মতো নয়। পার্থ ভয় আজারি ছুটে এসে তাকে জড়িয়ে ধরা, এসব তো মিথ্যে নয়। পুষ্পর স্পষ্ট মনে আছে পার্থ তাকে জড়িয়ে ধরেছিল। তাহলে নিজের মনে নিজেই প্রশ্ন পাকিয়ে যাচ্ছে। এক একজন এক এক প্রশ্ন করছে তাকে, তাতে তার কোনো ধ্যান নেই। সে তার ভাবনায় মশগুল। এমন সময় কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল পার্থরা। পুষ্পর চোখ প্রথমেই গিয়ে আটকালো পার্থতে। পার্থ ভেতরে ঢুকেই সবাইকে ছাপিয়ে পুষ্পর দিকে তাকিয়েছে। দুজনের চোখাচোখি হওয়ায় পুষ্প চোখ নামিয়ে নেয়, কিন্তু পার্থ নামায় না। সে ধীর পায়ে এগিয়ে এলো। সবাই পার্থকে এটা ওটা বলল, কোথায় ছিল এতক্ষণ, রাতে কি কি হয়েছিল, কিন্তু পার্থ কারো কথার উত্তর দিল না। পুষ্পর উদ্দেশ্যে শীতল কণ্ঠে প্রশ্ন ছুঁল। এখন কেমন লাগছে? পুষ্প বুঝল না প্রশ্ন কাকে করল। বোঝার জন্য চোখ তুলে তাকালো। পার্থ ওর দিকেই তাকিয়ে আছে বলে বলল, হুম, ঠিক আছি। আপনি ঠিক আছেন? তুমি ঠিক থাকলেই হবে। পার্থর কথার ইঙ্গিত সে বুঝল না। ভাবলো খোঁচা মারল বুঝি, কারণ পার্থর কাজই এটা। কথায় কথায় পুষ্পকে খোঁচা দেওয়া, অপমান করা তার রোজকার রুটিন। পুষ্পর রাগে দুঃখে মায়ের উদ্দেশ্যে বলল, আম্মু বাড়ি যাব আমি, বাড়িতে নিয়ে চলো। পার্থ ফট করে বলে বসলো, কোন বাড়ি? আমাদের বাড়ি। আমাদের বাড়ি কোনটা? বাবার বাড়ি না শ্বশুর বাড়ি? বাবা বাড়ি। পুষ্প ভ্রুকুচকে বলল। পার্থর মেজাজ চড়ল, পরপরই আবার শান্ত হয়ে এলো। শান্ত কণ্ঠেই বলল, বাড়িতে যাবি কিন্তু আমার সাথে, আমাদের বাড়িতে। শ্বশুর বাড়ি থাকতে কেউ বাবার বাড়ি এতদিন পরে থাকে না।
পার্থর কণ্ঠ শান্ত হলেও তার বলা প্রত্যেকটি বাক্য ছিল কঠোর। পুষ্প গো ধরে বসে রইল, সে পার্থর সাথে পার্থর বাড়িতে যাবে না। যেখান থেকে চলে এসেছে সেখানে আবার কেন যাবে? হসপিটাল থেকে পুষ্পরা বাড়িতে ফিরছিল বিকেলের দিকে। তখন বাজে সন্ধ্যা 6টা। আকাশটা আজ বিকেল থেকে গুমোট বেঁধে আছে। শরতের আকাশে বুঝি এবার বর্ষণের ডাক দেবে। সারাদিন শুভ্র মেঘেরা আকাশে উড়োউড়ি করেছে, অথচ বিকেলের পর থেকেই সেখানে কালো মেঘের ঘনঘটা। চৌধুরীর বাড়ির ড্রয়িং রুমে চিন্তিত হয়ে বসে আছেন সকলে। পার্থ পুষ্পদের বাড়িতে পৌঁছে দিয়েই গেছে থানায় রাজীবের ম্যাটার ক্লোজ করতে। পুষ্পর জ্ঞান ফেরার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তখনই তারা জানতে পারে সব। রাজীবের পুরো দলকেই জেলে দেয়া হয়েছে। তার আনুষাঙ্গিক কাজ নিপটাতেই পার্থকেও থানায় যেতে হয়েছে। ওদের একটা পার্মানেন্ট ব্যবস্থা করেই ফিরবে। কিন্তু চিন্তা আরেক জায়গায়। সে গিয়েছে বিকেল 4টার দিকে, এখনও ফিরেনি। এদিকে আকাশের অবস্থাও খুব একটা ভালো না। যখন তখন ঝপঝপিয়ে বৃষ্টি পড়বে। তার উপর আবার নিয়ে গেছে বাইক, বৃষ্টি হলেই ভিজে যাবে। বাড়িতে তাদের গাড়িই ছিল দুটো, একটা আশরাফের আরেকটা পার্থর। তারটা তো কাল পুড়েই গেল আগুনে। নিজেদের গাড়ি রাখার গ্যারেজে অনেকদিন যাবৎ তার শখের বাইকটা পড়েছিল, সেটাই বের করেছে এখন। পূর্ণিমা বেগম ছেলেকে বাইক চালাতে দেয় না। একবার বাইক অ্যাক্সিডেন্ট করেছিল, সে থেকে ভদ্রমহিলার ভয় বাইকে। তিনি কিছুতেই বাইক চালাতে দেবে না। পার্থ না পেরে রাজি হয়ে গেছে, কিন্তু বাইকটা শখের ছিল বলে আর বিক্রি করেনি, গ্যারেজে রেখে দিয়েছিল। এখন প্রয়োজনের সময় কাজে লাগাতে পারছে। অনেকক্ষণ যাবৎ লিভিং রুমের সোফায় বসে আছে পুষ্প। এবার একটু পিঠ এলিয়ে দিতে ইচ্ছে করছে। পার্থ জোর করে এ বাড়িতে নিয়ে এলেও তাকে প্রত্যয় সাহেবও মেয়েকে যেতে দেবে বলে পণ নিয়েছিল। কিন্তু পার্থর জেদের কাছে হেরে গেছে। সেই সবাইকে উপেক্ষা করে পুষ্পকে কোলে করেই নিয়ে বেরিয়ে পড়েছে। কেউ আর আটকাতে পারেনি তখন। পুষ্প হতবিহ্বল চোখে তাকিয়েছিল। তার হাজার চেষ্টাও কাজে হয়নি। পার্থ তাকে নিয়েই এসেছে। অগত্যার সাথে প্রিয়াকেও আসতে হয়েছে। সে তো আরও আসতে চাইছিল না এবারে। দু বোনের যেন মুখ উঠে গেছে বাড়ি থেকে, তবুও তাদের আসতে হলো। প্রিয়াকে সবাই জোর করে এখানেই পাঠালো পুষ্পর জন্য। অসুস্থ বোন যেটুকু কাজে লাগে সেটুকুই আসান। মেয়েটার আবার কলেজও খুলে গেছে অনেক আগে। নিজেদের বাড়ি থেকেই কলেজ যেত এতদিন। এবার যে কয়েকদিন এ বাড়িতে থাকবে সে কদিন এখান থেকেই সব হবে। পুষ্পর পরনে সাদা একটা কামিজ, শাড়ি পরেনি আজ। সে শাশুড়ি মায়ের উদ্দেশ্যে বলল, বড়াম্মু, আমি বরং ঘরে যাই, ভালো লাগছে না আর। তুমি চিন্তা করো না, তোমার ছেলে বৃষ্টি হওয়ার আগেই চলে আসবে। তুমিও ঘরে গিয়ে রেস্ট নাও, প্রিয়া দিয়ে আসবে তোমায়। একটু পর অহনা আন্টি আসলে আবার এসো, এখন ঘরে যাও। তিনি বললেন, ঠিক আছে যাব। তোর ভালো না লাগলে তুই আগে ঘরে যা। প্রিয়া মা, বোনকে একটু ঘরে দিয়ে আয়। আমি যেতে পারবো। তবুও ওকে নিয়ে যা। বড় আম্মুর উপর আর কিছু বলল না। প্রিয়াও বসা থেকে উঠে গেল বোনকে ধরতে। যদিও তার হাতে পায়ে কোনো চোট নেই, ফোসকা ছাড়া মাথায় বেশি লেগেছে, তবুও প্রিয়া গেল। পার্থ ভাই যাওয়ার আগে বারবার বলে গেছে, তোর বোনের খেয়াল রাখিস। প্রিয়া পুষ্পকে উপরে পার্থর রুমে নিয়ে যেতে চায়, কিন্তু পুষ্প আগেই বারণ করে দেয়। পার্থর রুম ডিঙিয়ে সে যায় প্রিয়ার রুমে। ওই রুমে সে শোবে না, প্রিয়ার রুমেই থাকবে। প্রিয়া জোর করলেও শুনল না। নাছরবান্দা না পেরে হার মেনে নিল প্রিয়া। পুষ্পকে নিজের রুমেই শুইয়ে দিয়ে এলো। এবার নিচে গিয়ে বড় আম্মুকে নিজের রুমে দিয়ে আসতে হবে। এরপর প্রান্তর সাথে আরামে বসে সিনচান দেখবে। সিনচান তার আর প্রান্তর প্রিয় কার্টুন। করিডোর পেরিয়ে কেবলই সিঁড়িতে পা ফেলেছে, অমনি হ্যাঁচকা টান অনুভব করল হাতে। কেউ কোনোই ধরে টেনে নিয়ে যাচ্ছে। অন্তু প্রিয়াকে টেনে বাম পাশের করিডোরের মাঝখানে নিয়ে থামলো। প্রিয়া নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে রাগী কণ্ঠে বলল, হাত ধরেছো কেন? ছাড়ো হাত। অন্তু ছাড়ল না। ভোলাভালা ছেলেটার শরীরে যে চেপে বসলো। হাতের কোনোই আরও শক্ত করে চেপে ধরলো। জোয়াল শক্ত করে বলল, অ্যাভয়েড কেন করছিস? কি চাই তোর? আমাকে কেন এত অপছন্দ? প্রিয়া শান্ত হয়ে কঠোর স্বরে বলল, হাত ছাড়তে বলেছি। তোমাকে কখনো এই চোখে দেখিনি আমি। অন্তু আরও চেপে ধরল। দেখিসনি কেন? আমার আচরণ, আমার কেয়ার, আমার ভালোবাসার চোখে বললো না? আমি তো চাই আমাকে ওই চোখে দেখ। তাহলে তোর দেখতে তো সমস্যা কেন? কারণ আমার তোমার মতো ছেলেকে পছন্দ না। তো কার মতো ছেলে পছন্দ তোর? হৃদয়ের মতো? ওর মতো কোল হ্যান্ডসাম, তোর থেকে বয়সের দ্বিগুণ প্লে বয় ছেলে পছন্দ। ঠিক আছে, আমিও প্লে বয় হবো। দিনে 10টা মেয়ে বদলাবো।
তারপর পছন্দ করবি আমাকে? প্রিয়া হাতে প্রচুর ব্যথা অনুভব করছে। অন্তুর আচানক ক্ষিপ্ততায় সে হতবাক। হাতটাও এত জোরে ধরেছে চোখে জল চলে এসেছে ব্যথায়। চোখের কোটরে জমা জল নিয়ে অন্তর চোখে তাকালো, বলল। অন্তু প্রিয়ার চোখে তাকাতে তার কোটর জমা জল এসে বুকে লাগলো। তার জন্য বুঝি তার অন্তপ্রিয়া ব্যথা পেল, সাথে সাথে রাগ ঢাক গিলে নিল। ছেড়ে দিল প্রিয়ার হাত। হাত ছাড়া পেয়ে প্রিয়া আবার জ্বলে উঠল, রাগত স্বরে বলল। ছাড়ো প্লিজ, ব্যথা পাচ্ছি। তোমার বয়স কত বলো তো? 20, আর আমার বয়স 17। মাত্র 3 বছরের বড় তুমি আমার। আমার এত কম এজের ছেলে পছন্দ না। হ্যাঁ, আমার পছন্দ হৃদয়ের মতো ছেলে, তবে তাকে এখন আর পছন্দ নয়, সে অন্য কারো। আমি আর কাউকে মন থেকে এই মন দিব না। ওইটুকুনি মন আমার, ওটা ভবিষ্যৎ জামাইয়ের জন্য রেখে দিয়েছি। অন্তু অকপটে বলে দিল। ওইটাও আমি হব। জামাই হওয়ার পর দেওয়ার চেয়েও ভালো এখনই দিয়ে দে, তাতে আমার কষ্টটা যদি একটু কমে। প্রিয়া বিরক্ত হলো প্রচুর, চোখ মুখ কুঞ্চিত করে বলল। আশ্চর্য তো। হ্যাঁ, তোমার বয়স কত? মাত্র 20 বছরের একটা ছেলে হয়ে তুমি আমার পেছনে এভাবে পড়ে আছো। তোমার বিয়ের বয়স হয়েছে? আমি কি বলেছি এখনই বিয়ে করব? যেভাবে আমার মনটা নিয়ে রেখেছিস সেভাবে তোর মনটাও আমার কাছে থাকলেই চলবে আপাতত। কখনোই না। তুমি এসব আবেগের বশেই বলছো, বুঝেছো? তোমার বয়স তো অল্প, এই জন্য এগুলো বোঝো না। তুমি তো পুষ্প অপর 5 মাসের ছোট। তোমাকে কি করে? না না, কখনোই না। বয়স কম আমার, বয়স কম আমার না তোর। ভালোবাসা আবেগ বোঝার ক্ষমতা আছে আমার। গনে গনে 3 বছরের বড় আমি তোর। আর কত চাস? মানুষ সেম এজের মানুষকে বিয়ে করে, আর সেখানে আমি তোর 3 বছরের বড়। তো সমস্যা কোথায়? সমস্যা আছে। আমার তোমাকে পছন্দ না। তোমার আমার মাঝে এরকম সম্পর্ক গড়ে ওঠা সম্ভব নয়। ভুলে যাও আমাকে। অন্তর প্রেমিক সত্তা নড়ে উঠল, নরম হয়ে আসলো সে যে মেয়েকে একদিন না দেখলে 10 দিন ঘুম হয় না, তাকে সে কোনোদিন পাবে না। সে অন্য কারো বউ হয়ে যাবে একদিন ভাবলেই অন্তরাত্মা শুকিয়ে যায়। সে 2 কদম এগিয়ে যায় প্রিয়ার দিকে। প্রিয়া এক হাত ধরে নিজের মুঠোয় পুরে নিভু নিভু কণ্ঠে বলে। ভালোবাসি প্রিয়া, কেন বুঝিস না? তুই ছাড়া অন্তরের ভেতরটা শূন্য প্রিয়া। 2 বছর ধরে তোকে বুকে আঁকলে রেখেছি, সেখানে এভাবে দগ্ধ করে চাস না প্লিজ। প্রিয়ার চোখ অন্তর চোখে, সে চোখে যেন কত কষ্ট লুকিয়ে, সব কষ্ট প্রিয়াকে না পাওয়া নিয়ে। চোখে তার আগতেই প্রিয়াকে নিজের করার। প্রিয়া সে চোখে বেশিক্ষণ সময় তাকিয়ে থাকতে পারল না। শীতল হয়ে আসলো শরীর, কানে বাজলো অন্তর ভালোবাসি প্রিয়া কথাটা। গায়ে কাটা দিল আবার। প্রিয়া চোখ সরিয়ে শান্তভাবে বলল। হাত ছাড়ো। অন্তর তাও ছাড়ল না, নিজের মতো করে আবারও বলল। সবাই তোকে প্রিয় বলে ডাকে, আমি প্রিয়া কেন ডাকি জানিস? কারণ তুই আমার প্রিয়া, আমার অন্তঃপ্রিয়া। অন্তরের বিশেষ জায়গায় তোকে রেখে, যেখানে কখনো কেউ জায়গা করতে পারবে না। কি করলে তুই আমাকে বুঝবি? কি করলে আমার ভালোবাসা বুঝবি? দেখ, আজ তোর জন্য কতটা নির্লজ্জ হয়েছি। তোকে ভালোবাসি বলতে একবারও দ্বিধাবোধ করছি না। তোর প্রত্যাখ্যানেও ফিরে যাচ্ছি না, ছুটে তোর কাছেই আসছি। আর কত নির্লজ্জ হতে বলছিস? কি করতে হবে তোকে পাওয়ার জন্য বল, আমি তাই করব। অন্তর চোখে আকুতি কণ্ঠে ব্যাকুলতা। প্রিয়ার বুক মুচড়ে উঠল হঠাৎ। এখানে আর দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। অন্তর থেকে হাতটা ছুটিয়ে দৌড়ে চলে গেল। অন্তু অসহায় চোখে দেখে গেল তার প্রস্থান। মনে মনে ভাবল, একটু বেশি তাড়াহুড়ো করল না তো? আরও কয়েক বছর পরে বললে কি ভালো হতো? যদি প্রিয়া কখনো তাকে ভালো না বাসে, তখন সে কি করবে? পুরে ছাই হয়ে যাওয়া শূন্য হৃদয় নিয়ে বেঁচে থাকতে পারবে তো? পার্থ বাড়ি ফিরল সন্ধ্যা 7টারও পরে। বৃষ্টি এখনও পড়া শুরু করেনি। সে এসেই প্রথমে মায়ের রুমে গিয়ে কিছুক্ষণ কথা বলে নিল। এরপর তাড়া দিয়ে চলে গেল উপরে। অনেকক্ষণ হয় পুষ্পকে দেখে না। ভেতরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। ক্লান্ত পায়ে সিঁড়ি ডিঙিয়ে নিজের রুমে গেল। শূন্য কক্ষ দেখে হৃদয় মুচড়ে উঠল। পুষ্প চলে যায়নি তো আবার? মনে পড়ল, গেলে তো মা বলতোই তাকে, নিশ্চয়ই প্রিয়ার রুমে হবে। সে দাঁতে দাঁত চেপে এগোলো। তার পাশের রুম প্রিয়ার। দরজা দুটো টোকা দিল, কারো কোনো শব্দ পাওয়া গেল না। হালকা ফিরিয়ে রাখা দরজাটা ঠেলে খুলে দিল। ভেতরে তাকাতেই দেখে পুষ্প বিছানায় আলুথালু হয়ে শুয়ে আছে। গায়ে একটা কাঁথাও নেই, জুবুথুবু হয়ে আছে। হাঁটু নিয়ে বুকের সাথে মিশিয়ে রেখেছে। পার্থ তাকে দেখেই প্রাণ ভরে নিঃশ্বাস নিল। ধীর কদমে অগ্রসর হলো সামনে। বিছানার সামনে এসে ঝুঁকে পড়ল পুষ্পর মুখের ওপর। এলোমেলো হয়ে পড়া চুলগুলো হাত বাড়িয়ে গজে দিল লতানো কানের পিঠে।
ওয়াশরুম থেকে শব্দ এলো পানির। হয়তো প্রিয়া ভেতরে, পার্থ এখানে সময় নষ্ট করলো না। ঘুমন্ত অবস্থায় পুষ্পকে কুলে তুলে নিল। হঠাৎ বিছানা ছেড়ে হাওয়ায় ভাসিয়ে মনে ধরে ধরফরিয়ে উঠল পুষ্প। সতর্ক চোখে এদিক ওদিক চাইতেই বুঝল সে কোথায়। এত নড়ছিস কেন? চুপচাপ বস। পার্থর হঠাৎ ধমকে চমকে উঠল সে। বড় বড় চোখে তাকিয়ে রইল পার্থর দিকে, প্রশ্ন করল অবাক ভঙ্গিতে। কি করছেন আপনি? নামান আমায়। পার্থ গা ছাড়া ভাবে হাঁটতে হাঁটতে বলল, জামাই রেখে বোনের ঘরে শুয়ে আছিস, লজ্জা করে না? আশ্চর্য, বোনের ঘরে থাকতে লজ্জা কিসের? আপনি এভাবে কোলে করে নিয়ে যাচ্ছেন, আপনার লজ্জা করছে না? না। পুষ্পর যে পার্থর ব্যবহারে কতটা অবাক হচ্ছে বলে বোঝানো দায়। তার খটকা লাগছে পার্থর এমন ব্যবহারে। কয়েকদিন যাবৎ যা ব্যবহার করছে তা মেনে নেওয়ার মতো না। সেদিন পর্যন্ত এত অপমান, এত অত্যাচার করলো তার ওপর, অথচ আজ কয়েকদিন যাবৎ তার পুরো চরিত্রটাই বদলে গেছে। মনে হয় না এই পার্থ আর সেই পার্থ একই মানুষ। কথা বলতে বলতে নিজের রুমে এসে পৌঁছালো তারা। পার্থ পুষ্পকে খাটের উপর বসিয়ে দিল সাবধানে, বলল গম্ভীর স্বরে, আমি চেঞ্জ করে আসছি, এখান থেকে কোথাও যাবি না। পুষ্পকে হতবিহ্বল রেখেই সে রওনা করলো ওয়াশরুমের দিকে। পুষ্প মনে মনে আকাশ পাতাল ভাবছে, হুট করে একটা মানুষের এতটা পরিবর্তন কি করে সম্ভব? এর পিছনে কি কোনো কারণ আছে? বড় কোনো কারণ? কি করতে চাইছে পার্থ? কিছুক্ষণের মধ্যে শাওয়ার নিয়ে বের হলো পার্থ। গায়ে একটা টি শার্ট জড়ানো আর একটা ট্রাউজার পরা। বড় চুলগুলো কপালে পড়ে আছে, সেখান থেকে টপ টপ করে পানি পড়ছে। সাদা রঙের তোয়ালেটা দিয়ে চুলগুলো মুছতে মুছতে এগিয়ে এলো। পুষ্পকে যেভাবে রেখে গেছে সে সেভাবেই বসে আছে। দিন দরিয়া ভুলে কোন এক ধ্যানে মগ্ন সে। পার্থ গিয়ে পুষ্পর সামনে দাঁড়ালো, পরনের সালোয়ার কামিজ দেখে বলল। শাড়ি পরিসনি কেন? পুষ্প মুখ তুলে তাকালো, ভ্রুকুটি করে বলল। আপনি আমার শাড়ি পরা নিয়ে কেন পরে থাকেন? সে অকপটে বলে দিল। শাড়িতে তোকে বেশি সুন্দর লাগে। পুষ্প সন্দিহান চোখে তাকালো। বিয়ের পর এই প্রথম বোধহয় সে পুষ্পর প্রশংসা করল। পুষ্পর তাতে কিছু এলে গেল না। সে চোখ সরিয়ে বলল। এখন থেকে আর শাড়ি পরবো না। পার্থ গম্ভীর মুখে বলল। পরবি, পরতে হবে। কাবার্ডে শাড়ি রাখা আছে, যেটা পছন্দ পরে নে। পুষ্পর কপাল কুঁচকে গেল, প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে বলল। কাভারে শাড়ি আছে? আমি তো সব নিয়ে গিয়েছিলাম, এ বাড়িতে তো আনা হয়নি সব। আমি এনেছি। কখন? আসার সময়। বাড়িতে গিয়েছিলেন? না, তাহলে? আসার সময় মল থেকে নিয়ে এসেছি। এত প্রশ্ন করছিস কেন? চুপচাপ পরে নে একটা। আমি নিচ থেকে খাবার নিয়ে আসছি। পার্থ তোয়ালে রাখতে রাখতে বলল। পুষ্পর মাথা ঘুরছে। পার্থকে সে চিনতে পারছে না। এটা পার্থ ভাই নয়, হতেই পারে না। পার্থ ভাই শাড়ি কিনবে, তাও পুষ্পর জন্য। সব কেমন এলোমেলো লাগছে না? যে সামনের মানুষটার মনের খবর জানে না, তার কাছে এসব এলোমেলোই লাগবে। পুষ্পরও তাই, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। পার্থ দরজার সামনে যেতেই পুষ্প ডেকে উঠল। খাবার আনতে হবে না, আমি নিচে গিয়ে খেয়ে আসবো। পার্থ ঘুরে তাকালো, গম্ভীর স্বরে আদেশ দিয়ে গেল। নিচ থেকে এসে যেন শাড়ি পরা দেখি। ব্যাস, এরপরই চলে গেল। পুষ্পর কথার প্রত্যুত্তর না করে সে বলে গেল শাড়ি পরার কথা। পুষ্প কিছু একটা ভেবে উঠে গেল কাভারের সামনে। কাভার খুলে দেখে নতুন নতুন শাড়ি দিয়ে ভরা পুরোটা। পার্থ এসেই রুবির কাছে দিয়েছিল শাড়িগুলো। সেই এসে গুছিয়ে রেখে গেছে সব। পুষ্প অবাক হয়, সবগুলো রং পুষ্পর খুব পছন্দের, সাথে পার্থর পছন্দের রঙেরও আছে। সে দেখেই কাবার্ড লাগিয়ে দিল, হাত দিয়ে ধরল না সেগুলো। আবার গিয়ে বিছানায় বসে পড়ল। কয়েক মিনিটের মধ্যেই পার্থ খাবার নিয়ে উপস্থিত হলো রুমে। পুষ্পর গায়ে শাড়ি না দেখে দীর্ঘশ্বাস ফেলল। এগিয়ে গিয়ে প্লেটটা টেবিলে রাখলো, চোখে মুখে গাম্ভীর্যতা বজায় রেখে বলল। পরিসনি কেন? ইচ্ছে হয়নি। আপনি খাবার কেন এনেছেন? বললাম না আমি নিচে গিয়ে খাবো। আমি খাইয়ে দিব। বলতে বলতে ভাতের প্লেট নিয়ে পুষ্পর সামনে বসলো। পুষ্প তখনও প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে। ও ঠিক শুনলো তো, পার্থ খাইয়ে দেবে। পুষ্পকে অবাক করে দিয়ে পার্থ তার মুখের সামনে চামচ ধরল। যেহেতু হাতে তার ব্যান্ডেজ, তাই চামচ দিয়েই খাওয়াতে হবে। পুষ্পকে ইশারা করে বলল। হ্যাঁ কর। পুষ্প হা করলো না, উল্টো প্রশ্ন করলো। আপনি কেন করছেন এগুলো? ভালো লাগছে তাই। আপনার এসব করতে ভালো লাগছে? হ্যাঁ কর। পুষ্পর মন মানছে না, এমন ব্যবহার কেন করছে? এই প্রশ্নই মাথায় কিলবিল করছে। সে আবারও বলল। আপনার কিছু কি হয়েছে? কি চাইছেন আপনি? পার্থর মেজাজ চটল, দাঁতে দাঁত চেপে বলল। আপাতত খাইয়ে দিতে চাইছি। আমার অসুস্থতায় আমার সেবা করেছিলি, খাইয়ে দিয়েছিলি না, তাই আমিও তাই করছি। তো ঋণ শোধ করে দিতে চাইছি। হ্যাঁ কর, না হলে বাঁ হাত দিয়ে একটা চড় মারবো গালে।
লাস্টের ধমকে আটকে উঠল পুষ্প। বেশ উচ্চ শব্দেই থমকে উঠেছে সে। পুষ্প হা করলো, সাথে সাথে আর কোনো কথাও বলল না। পার্থ চুপচাপ খাইয়ে দিল, পুষ্প চুপচাপ খেয়ে গেল। খাওয়া শেষ করে আবার ওষুধও খাইয়েছে নিজ হাতে। হাতের ফোসকা পড়া জায়গায় আঙুলের ডগা দিয়ে ঔষধও লাগিয়ে দিয়েছে। পুষ্পকে শুইয়ে দিয়ে গেছে নিজ মায়ের কাছে। রাত তখন বাজে 10টা কি 11টা। পার্থ নিচে থেকে মাত্র এলো। পুষ্প শুয়ে আছে বিছানায়, চোখ বন্ধ। পার্থ রুমের লাইট নিভিয়ে দরজা লাগিয়ে বিছানায় এলো। পুষ্পর পাশের জায়গাটা দখল করে নিল। বাইরের জানালা দিয়ে হিড়হিড়িয়ে বাতাস আসছে। একটু আগেই বৃষ্টি হয়েছে, এখন পরিবেশটা ঠান্ডা ঠান্ডা। জানালা গলিয়ে আসা বাতাসটাও অনেক ঠান্ডা। এসি অন ছিল রুমের, সে রিমোট চেপে বন্ধ করে দিল এসিটা। জানালা দিয়ে আসা বাতাসের তোপে পুষ্পর মসৃণ চুলগুলো মুখের উপর নাচানাচি করছে। ড্রিম লাইটের আলোতে সে মুখটা পুষ্পদ্বীপের মতো মুগ্ধতা ঝরাচ্ছে, যেটা গিয়ে বিচ্ছে পার্থর বুক জুড়ে। এত নজর কাড়া মুখের থেকে নজর সরাতে ইচ্ছে করছে না। ফুল। পার্থ উঠে পুষ্পর উপর ঝুঁকে পড়ল, ফু দিয়ে মুখের উপরের চুল সরিয়ে দিল। তাকে ডাকলো হাসকি স্বরে। পুষ্প তখনও পুরোপুরিভাবে ঘুমোয়নি। কাঁচা ঘুমটা ভেঙে গেল ফুল ডাক শুনে। চমকে তাকালো সামনে। পার্থ ততক্ষণে সরে গেছে তার উপর থেকে। সতর্ক চোখে এদিক ওদিক তাকালো সে। পাশে পার্থকে দেখে আরেক দফা চমকে উঠল। ধরফর করে উঠে বসলো বিছানায়। গলার ক্লেশ পরিষ্কার করে বলল, আপনি এখানে কেন? তো কোথায় থাকার কথা আমার? আপনার তো সোফায় থাকার কথা। আমার বিছানা আমার বউ রেখে আমি সোফায় কেন ঘুমাবো? সোফা কি আমার বউ নাকি? এতদিন তো তাই ছিল, আজ কেন হবে না? পার্থ ভ্রু উঁচিয়ে বলল। সোফা কারো বউ হয়? পুষ্প হেয়ালি গলায় বলল। আপনার তো হয়, সোফায় যান, না হয় আমি প্রিয়ার রুমে চলে যাই। পার্থ খপ করে পুষ্পর কবজি চেপে ধরল, চোখ রাঙিয়ে বলল। চুপচাপ শুয়ে পড়, কথা আছে। পুষ্প ভ্রু কুঁচকে বলল। কি কথা? পার্থ চুপ রইল কিছুক্ষণ। পুষ্পর হাত ছেড়ে দিয়ে মাথার নিচে দু হাত রাখল। চিত হয়ে শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে বলল। আমাদের বিয়ে হলো কতদিন? হঠাৎ এমন প্রশ্নে পুষ্পর কেমন সন্দেহ সন্দেহ লাগছে। সে সন্ধিহান চোখে তাকিয়ে জবাব দিল। 1.5 মাস হবে। পার্থ তপ্ত শ্বাস ছেড়ে আবারও বলল। আচ্ছা এখন বল, একটা জিনিস যেটা 1.5 বছরে হয় না অথচ 1.5 মাসেই হয়ে যায়, শুধু হয় না, তীব্র থেকে তীব্রতর হয়, তা? এরকম পেঁচানো কথার অর্থ মেয়েটা বুঝল না। কপাল গুটিয়ে বলল। এমন কি জিনিস হলো যেটা 1.5 বছরে হলো না, 1.5 মাসে হয়ে গেল? কি বলতে চাইছেন? যেটা বলেছি সেটার উত্তর দে। আজব, জিনিসটা কি সেটা না জানলে বলবো কি করে? পরিবেশের উপর নির্ভর করে জিনিসটা কত দিনে হবে, কিন্তু জিনিসটা কি? পার্থ পুষ্পর চোখে তাকিয়ে গভীর কণ্ঠে বলল। ভালোবাসা। পুষ্প আতকে ওঠে, বড় বড় চোখে তাকিয়ে অবিশ্বাসের তোপ ছড়ে শুষ্ক কণ্ঠে ঢোক গিলে। আ- আপনি ভালোবাসেন কাউকে? পার্থ স্বাভাবিকভাবেই বলল। হুম। পুষ্পর চোখে মুখে অবিশ্বাস, অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে বলতে লাগলো। কাকে? সে বুঝি অনেক সুন্দরী, তার মাঝে যা আছে আমার মাঝে তা নেই, এই জন্যই আমায় মানতে এত কষ্ট আপনার? আগেই বলে দিতেন, আগেই চলে যেতাম। আমি তো আপনার ভালোবাসা ছিনিয়ে নিতে আসিনি। আমাকে আগে কেন বললেন না আপনি? আগে বললে তো আর এতদিন পরে থাকতাম না এখানে, তাকে নিয়ে সুখে সংসার করতে পারতেন। কিন্তু এখন তো চলে যাচ্ছিলাম আমি, এখন আবার কেন নিয়ে এলেন আমায়? ও বুঝেছি, ডিভোর্সের জন্য এত নাটক, এত ভালো ব্যবহার। আপনি আমাকে এখনো চিনলেন না? আপনি শুধু ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিতেন, আমি নির্দ্বিধায় সাইন করে দিতাম। এত নাটক করার কোনো প্রয়োজন ছিল না। আমি তো আর কিছু বলতে দিল না পুষ্পকে। পার্থ উঠিয়ে ঝাঁপিয়ে পড়ে পুষ্পর উপর। তাকে বিছানায় ফেলে নিজের তার উপর উঠে পড়ে। তিরতির করে কাঁপতে থাকা অধর রোষ্ট নিজের আয়ত্তে করে নেয়। নরম গরম ওষ্ঠের মাঝে খুব সহজেই ডুবে যায় পার্থর নিকোটিনে পোড়া ঠোঁট দুটো। পুষ্পর চোখে কান্নার বদলে ভর করল বিস্ময়। গোল গোল চোখে তাকালো সামনে। সেখানে দেখা গেল পার্থর বুজে রাখা আবেশ মাখা দুটো চোখ। পুষ্পের শ্বাস আটকে আসে, বেড়ে যায় ধুকপুকে বুকের ওঠানামা। শরীরের শিরা উপশিরা বয়ে যায় এক অদ্ভুত শিহরণ। কিছুক্ষণ পর পার্থ নিচ থেকে ছেড়ে দেয় তাকে। মুখোমুখি হয় দুটো মুখ। দুজনের শ্বাস প্রশ্বাসের গরম বাতাস বাড়ি খায় তাদের মুখে। পুষ্প টলটলে চোখে প্রশ্ন। পার্থ সেই প্রশ্নের উত্তর দিতে আবেগমীয় কণ্ঠে বলল। তোকে ভালোবাসি। পুষ্পর শিরদাঁড়ায় অনুভব করল হিমশীতল স্রোত। কলিজায় শুকিয়ে তার এইটুকু হয়ে গেছে। পার্থর কথা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, কণ্ঠ মুদে এসেছে। অবিশ্বাস্য গলায় শ্লেষ নিয়ে বলল। কি কি বলেন? পার্থ চমৎকার হাসল।
পুষ্প নাকের ডগায় ছোট্ট চুমু এঁকে বলল, ভালোবাসি ফুল, নিজের অজান্তে ভালোবেসে ফেলেছি তোকে। না চাইতেও পিছলে গেছি তোর মায়া ভরা চোখে। তোর প্রেম তৃষ্ণার কাছে হেরে গেছে আমার মন, জিতে গেছে তোর প্রেম তৃষ্ণা। তোর প্রেমে দিশে হারা হয়েছে আমার হৃদয়ে। ভালোবাসা শব্দকে নতুন করে উপলব্ধি করেছি, নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি তোকে। ভালোবাসি আমার ফুলকে। পুষ্পর চোখে জল। সে ভাঙা ভাঙা কণ্ঠে বলল, আবার বলুন কাকে? আমার ফুলকে। আরেকবার বলেন। ভালোবাসি ফুল, ভালোবাসি। আবার? আর না, কেন? ভালোবাসা বেশি প্রকাশ করলে হারিয়ে যায়। পুষ্প ঠোঁট ভেঙে আবার বলল। আরেকবার বলেন না। বলতে বলতেই কেঁদে দিয়েছে। ঠোঁট উল্টে ঠিক বাচ্চাদের মতো কেঁদে উঠল। দুহাতে খামছে ধরেছে পার্থর টি শার্টের গলা। পুষ্পর কান্নাতেও পার্থ হাসল। পুষ্পর চোখের কোনা বেয়ে গড়িয়ে পড়া অশ্রুকণা হাত দিয়ে মুছে দিল। বুড়ো আঙুল দিয়ে গালে স্লাইড করতে করতে বলল, কাঁদছিস কেন? ভালোবাসার কথা বললে কাঁদে গে? পুষ্পর কান্না থামল না, আরও বাড়ল। সে মাথা উঠিয়ে পার্থর গলা জড়িয়ে ধরে শক্ত করে চেপে ধরল টি শার্ট। পার্থ পুষ্পর পিঠে হাত বুলিয়ে দিল, তাকে নিজের সাথে মিশিয়েই সোজা হয়ে শুয়ে পড়ল। পুষ্পকে আগলে রাখল নিজের বুকে। পুষ্পর রীতিমতো হেসকে উঠে গেছে। পার্থ তার মাথায় হাত বুলিয়ে দিল, চুলের মাঝে চুমো এঁকে দিল কতগুলো। পার্থ জানে আজ পুষ্প কেঁদে ভাসাবে, তাই আটকালো না। আজ কাঁদো, সুখের অশ্রু আটকে না রেখে গড়াতে দেয়াই ভালো। পুষ্প পার্থকে অনেক শক্ত করে ধরে আছে বলে সে বলল, ফুল আস্তে ধর, হাতে ফোসকা পড়া, ব্যথা পাবি তো। পুষ্পর এসব শোনায় সময় নেই। সে ব্যথাযুক্ত হাতেই চাপড়ে ধরেছে তাকে। পার্থর বুকে মুখ ডুবিয়ে রেখেছে, নাকের পানি চোখের পানি দিয়ে ভিজিয়ে একাকার করে দিচ্ছে সব।